অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া পুলিশ সংস্কার কমিশনের করা সুপারিশগুলো নিয়ে চলছে নানা মহলে আলোচনা। কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে নানা রকমের চ্যালেঞ্জ সরকারের সামনে। পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে সেগুলো সবার ঐক্যমত্যের ভিত্তিতে হয়তোবা সিদ্ধান্ত হবে, কিন্তু পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবে তারা যেন এগুলো মেনে চলেন, এরকম কোনো রক্ষাকবচ আছে কি না সেটা নিশ্চিত করতে হবে। এই কমিশন সংস্কারের যে প্রস্তাবগুলো দিয়েছে, তো এইগুলোর সাথে একটা রিকমেন্ডেশন, যেটা যখন যারা ক্ষমতায় আসবেন যদি ঐক্যবদ্ধের ভিত্তিতে যে পয়েন্টগুলো রাখা দরকার, তো এইগুলো পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসেন তারা যেন মেনে চলেন, এরকম কোনো রক্ষা কবচ, এরকম কোনো সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে। এটা যদি না থাকে তাহলে যারা ক্ষমতা আসবেন, আমাদের তো কালচার যেটা, ক্ষমতায় যখন আসেন যারা তাদের নিজেদের মতো করে কাজ করেন, অন্য কারো কথা শুনতে চান না। তো এখন এই সংস্কার, যেখানে কনস্টিটিউশন আপনার নিজের সাথে, নিজের দলের সাথে বা নিজের ইচ্ছা প্রসূত যে একটা কাজ যেটা মনে হলো করা দরকার, আমি করে ফেললাম, কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলে। তো এই ক্ষেত্রে সংস্কারের বিষয়গুলা এই যে কতটুকু রাখবেন, এটা একটা বড় বিষয় আর কি। বিশ্লেষকরা বলছেন, পুলিশের সংস্কারে বাহিনীর অপরাধের দায় নেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি কোনো সদস্য অপরাধে যুক্ত থাকেন তাহলে সেটা ব্যক্তি অপরাধ বলে দায় এড়ানো যাবে না। পুলিশের মানসিকতার সংস্কার করতে হবে। মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে দেখতে চায়, সেই প্রেক্ষাপটে তো আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ হয়েছে, একটা বিতর্কের এবং সমালোচনার মধ্যে তারা পড়েছে। তো সেই অবস্থায় এই যে যারা এই বিতর্কিত কাজ করেছে বা বিতর্কিতভাবে বা অপেশাদারিত্বমূলক উপায়ে সম্পৃক্ত হয়েছে জুলাই বিপ্লবে, তাদের দায়ভারটা কিন্তু বাহিনী গ্রহণ করছে না, সেটাকে ব্যক্তিগত দায়ভার হিসাবেই বলা হচ্ছে। এখন এই জায়গাতে একটা বিধিগত ফাঁকি আছে যে কোনো পুলিশ যখন অপরাধ করে তখন বাহিনী বলে এটা ব্যক্তিগত দায়, কিন্তু ওই ব্যক্তি বা যে ব্যক্তি পুলিশ যে অপরাধটি করলেন সেটা কিন্তু পুলিশের পরিচয়ে। তো অপরাধ করলে তখন পুলিশ আর দায় নিতে চায় না, তখন বাহিনীর মতো হাঁটতে চায় বা চলতে চায়, আর ওই অপরাধ বা দায়টাকে ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয়। এই অবস্থা থেকেও আসলে সংস্কার প্রয়োজন, এই মানসিকতারও সংস্কার প্রয়োজন। পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলছেন, সুপারিশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা অনতিবিলম্বে, একটা মধ্যমেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী। প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইন কানুন যেগুলো আমাদের আছে, যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাঘব হবে, এই ধরনের আইন আমরা, তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে, সেরকম সুপারিশ আমরা করেছি। কিন্তু প্রাথমিকভাবে যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি। যেমন আপনারা জানেন যে চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, যেটার ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব, কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। এছাড়া চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো। 1928 সালের এই এসবি ম্যানুয়াল, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি, এসবির সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে। এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব, তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন। তাদের যে ম্যানুয়ালটা ছিল 1928 সালে, সেটাকে সহজীকরণ করা হবে এবং হোমের দায়িত্বপ্রাপ্ত যিনি মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি তো রাজি আছেন। এরপরে আমরা আরেকটা ইস্যুতে যেটা আমরা আলোচনা করেছি যে ব্যক্তি হিসাবে অনেক সময় এই পুলিশ ফৌজদারি কার্যবিধির সেকশন 54 অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট, এবং সেখানে বেশ কিছু নিয়মকানুন বলা আছে সেকশন 54। আর আরেকটা হলো যে 167 হলো রিমান্ডে কাস্টডি নেয় পুলিশ, নিয়ে জিআরএ করে। এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মামলা মোকদ্দমা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে, নির্দেশনা আছে, এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাঘব হতো। জনবান্ধব ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় সাধারণ মানুষ, সেটা কতটুকু সম্ভব সেই প্রশ্নই এখন জনমনে।